This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন যে গত 3 জুলাই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় প্রেস কনফারেন্স করে জানান যে আমার মেডিকেল রেজিস্ট্রেশন 2 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যদিও আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি কোনো অফিসিয়াল কমিউনিকেশন এখনো পাইনি। আমার লয়ার 4 তারিখ সন্ধ্যে 7:45 লক্ষ্য করেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আমাকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ঠিক এর আগে যতবার আমাকে ডাকা হয়েছে প্রত্যেকবার আমি খবর পাওয়ার আগেই মিডিয়ার বন্ধুরা আমাকে জানিয়ে দিতেন যে আপনাকে অমুক দিন শোকজ করা হয়েছে, আপনাকে অমুক দিন চার্জশিট দেওয়া হবে, আপনাকে অমুক দিন হিয়ারিংয়ে ডাকা হবে। ঠিক একইভাবে মিডিয়াতে মাননীয় সভাপতি নিয়ম বহির্ভূতভাবে, এখতিয়ার বহির্ভূতভাবে, প্রথা বহির্ভূতভাবে, অনৈতিকভাবে শুধুমাত্র পরিকল্পনা মাফিক আমাকে সামাজিকভাবে সম্মানহানি করার জন্য ডিক্লেয়ার করে দিলেন, আমাকে 2 বছর সাসপেন্ড করেছেন। আনুষ্ঠানিকভাবে আমি জানতে পারলাম তাও ওয়েবসাইটের মধ্যে দিয়ে। এখনও এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে কোনো কপি আসেনি। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম হিয়ারিং দিয়ে বেরিয়ে এসে যে ওনার সাহস থাকলে উনি আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেখান। এবং যখন 4 তারিখে আমার লয়ার আমাকে জানান যে ওয়েবসাইটে আপলোড করেছে, আমি বলেছিলাম শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার সন্ধ্যে 7:45 আপলোডের খবর আমি পাই। শনি আর রবি ছুটি ছিল। তার ইমিডিয়েট নেক্সট ওয়ার্কিং ডে হচ্ছে আজকে সোমবার। আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরও একবার এই অনৈতিক, বেআইনি, দুর্নীতিগ্রস্ত, প্রতিহিংসাপরায়ণ, অপরাধমনস্ক মানুষটি আরও একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে। এবং আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেই অনৈতিক রায়কে টোটালি বাতিল করে দিয়েছেন, টোটালি সেট অ্যাসাইড করে দিয়েছেন। এবং আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবেই প্র্যাকটিস করতে পারবো। আমার যে এফআরসিপি কোয়ালিফিকেশান নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল, মাননীয় বিচারপতি পরিষ্কারভাবে বলেছেন আপনি এফআরসিপি যেভাবে লিখতেন সেভাবে লিখতে পারবেন, ফুল ফর্মটা আপনি লিখবেন। সুতরাং ঠিক যেভাবে অন্যায়ভাবে, আনকনস্টিটিউশনালি, নিয়ম বহির্ভূতভাবে আমার আইএমএ ইলেকশনকে অবৈধ ঘোষণা করেছিল এবং মহামান্য আদালতের কাছে একটি জোর তামাচা খেয়েছে, আজকে আবার অনৈতিকভাবে ঘোষিত সিদ্ধান্ত মহামান্য আদালত রদ করে দেওয়ার মধ্যে দিয়ে আবার একটা যোগ্য জবাব তিনি পেলেন। এবং আমি মনে করি এই জয় শুধু ডাক্তার শান্তনু সেনের একার জয় নয়। আমি আবার বলছি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে বসে ক্ষমতার অপব্যবহার করে, অনৈতিক কাজ করে, অন্যায় কাজ করে, চিকিৎসকদের ভয় দেখিয়ে যে ধরনের কাজকর্ম তিনি করে চলেছেন এবং যার ফলে আমাদের সরকার এত স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন করার পরেও চিকিৎসক দরদি একটা সরকার তার চিকিৎসকদের একাংশ শুধুমাত্র এই ধরনের অনৈতিক এবং বেআইনি কাজে যুক্ত কিছু মানুষ যারা কিছু কিছু জায়গার হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে বসে আছেন, তাদের এই ধরনের আচরণের জন্যে তারা কোথাও কোথাও আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি মনে করি যাদের সাথে এই ধরনের অন্যায় হয়েছে মেডিকেল কাউন্সিলের ক্ষমতার অপব্যবহার করে, এই জয় শুধু আমার একার নৈতিক জয় না, এই জয় সেই সমস্ত চিকিৎসক সমাজের জয় এবং এই জয় অন্যায়ের বিরুদ্ধে জয়। এবং আমরা জানি আমাদের এই সরকারও কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়। হ্যাঁ, দেখুন আমি একটা কথা বলি, ডক্টর সুদীপ্ত রায় আমার প্রায় বাবার বয়সী। আমার বাবার বয়স 82, ডক্টর সুদীপ্ত রায়ের মধ্যে 80 হয় পেরিয়ে গেছে বা লেটার মার্কস পেয়ে গেছেন বা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। আর আমার তার সাথে সম্পর্কটা তো অনেক দিনের। 2001 সালের বিধানসভা নির্বাচনে তিনি আমার বিধানসভায় যখন বিধায়ক প্রার্থী ছিলেন, তখন সেই সিপিএম অধ্যুষিত এলাকায় কলকাতা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের হরেকৃষ্ণ শেটলেনের কেএমসিপি স্কুলের বুথে আমি এবং আমার সাথে আরও 10 জন ডাক্তার তার পোলিং এজেন্ট হয়ে বসেছিলাম
বেধড়ক সিপিএমের হাতে মার খেয়েছিলাম। আমার স্ত্রী তখন 7 মাসের গর্ভবতী ছিলেন, তিনি মার খেয়েছিলেন। আমার বাবাকে ধাক্কাধাক্কি করা হয়েছিল। তাই কোথাও একটা সেই সময়ের একটা অনুভূতি তো কাজ করে। তিনি বর্তমানে যে ধরনের কাজ করে চলেছেন, আমার মনে হয় কোথাও বয়সের ভারে তিনি ভারাক্রান্ত হয়ে, কোথাও তিনি অজ্ঞতার কারণে এসব কারণগুলো করে ফেলছেন। তার একটু শারীরিক সুস্থতা আমি কামনা করছি। তাই আমি ডক্টর সুদীপ্ত রায়কে একটি শুভেচ্ছা বার্তা পাঠাতে চাই, যেখানে লেখা আছে, ঈশ্বরের কাছে আমি আপনার মাননীয় ডক্টর সুদীপ্ত রায়, ভীষণ জনপ্রিয় এবং লড়াকু বিধায়ক, অত্যন্ত দক্ষ সভাপতি মেডিকেল কাউন্সিল, চেয়ারম্যান হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ঈশ্বরের কাছে আমি আপনার দীর্ঘ জীবন এবং শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি। খুব ভালো থাকবেন, আমার প্রণাম জানবেন। আমি তাকে আমার প্রণাম জানাতে চাই এই গোলাপ ফুল পাঠানোর মধ্যে দিয়ে। এটা কি মুন্না ভাই এমবিবিএস এর মতো গেট ওয়েল সুন মেসেজ? সেটা যে যেভাবে ইন্টারপ্রিট করবে সেটা তার ব্যাপার। আমি চাই যে তিনি আরও দীর্ঘজীবী হন, তার শারীরিক এবং মানসিক সুস্থতা আমি কামনা করি। তার কারণ, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকলেই এই ধরনের নীতি বহির্ভূত, প্রথা বহির্ভূত, অসাংবিধানিক, অনৈতিক কাজগুলো হয়তো তিনি করা থেকে বিরত হবেন। তাই আমি তার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি। কাউন্সিল মনে করে না যে আপনি আদালত থেকে সম্পূর্ণভাবে স্বস্তি পেয়েছেন? কাউন্সিল রায়ের প্রতিলিপি দেখলেই বোঝা যাবে যে আপাতভাবে শান্তনু সেনকে একটা লিখিত বক্তব্য জানানোর কথা বলা হয়েছে। তার মানে এই নয় যে কাউন্সিলের পদক্ষেপ সবটাই ভুল। দেখুন, কাউন্সিলের হয়ে দাঁড়িয়েছিলেন কিশোর দত্ত। তিনি কে আপনারা সবাই জানেন। এবং আমি বলবো, আসলে অস্থির মস্তিষ্কের মানুষেরা ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতার কারণে, প্রতিহিংসা পরায়ণতা করতে গিয়ে অনৈতিক কাজের সীমা লঙ্ঘন করে যখন এই ধরনের অনৈতিক সিদ্ধান্ত নেয়, তখন আদালতের কাছে যোগ্য জবাব পাওয়ার পরেও তারা সেটা হয়তো মেনে নিতে পারে না। আমি তো একটা অনুরোধ করব সবিনয়ে মাননীয় সভাপতি মহোদয় বা রেজিস্ট্রার মহোদয়কে, আপনারা খুলে প্রেস কনফারেন্স করে বলুন না যে আপনারা আদালতের এই রায় মানছেন না। আপনাকে কলকাতা আইএমএ ব্রাঞ্চ থেকেও সাসপেন্ড করা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের ধরে। ওই যে বললাম, পিতৃদেব এবং তার সুযোগ্য কন্যা অন্যায় করতে করতে অন্যায়ের সীমারেখাটা কখন পেরিয়ে গেছে তারা নিজেরাই জানেন। কিছুদিন আগে একটা স্টেট কাউন্সিলের মিটিংকে কেন্দ্র করে একটা ব্রাঞ্চের সেক্রেটারি মাননীয় সুদীপ্ত রায় মহোদয়ের সুযোগ্য কন্যা আমাকে শোকজ করেছে। আপনাদের জানিয়ে রাখি, আইএমএ একটা 3 টায়ার সিস্টেম, যেখানে হেডকোয়ার্টার, স্টেট এবং লোকাল ব্রাঞ্চ। সারা ভারতবর্ষে প্রায় 1800 লোকাল ব্রাঞ্চ আছে। তার মধ্যে একটা লোকাল ব্রাঞ্চ হচ্ছে আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চ। আমি সেই ব্রাঞ্চের ডেফিনেটলি প্রাইমারি মেম্বার, কিন্তু আমি আইএমএর সর্বভারতীয় এবং সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি থেকেছি। বর্তমানে আমি এখানকার রাজ্য সম্পাদক। এই 1800 লোকাল ব্রাঞ্চের কোনো মেম্বারেরই সদস্যপদ খারিজ করার অধিকার সেই ব্রাঞ্চের নেই। সদস্যপদ খারিজ করতে পারে একমাত্র সেন্ট্রাল হেডকোয়ার্টার, যেটা সেখানে। এবং আমি আপনাকে আবার বলছি, এই যে পুরোটা পূর্ব পরিকল্পিত, তার প্রমাণ আইএমএটা যেন তেন প্রকারণে দখল করতে হবে, বৈধ ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে, কোর্টের কাছে হেরে যাওয়া হলো। তারপর উপায় কি? বাবা বললেন আমি অনৈতিকভাবে যেভাবে পারবো আমার নামটা বাদ দিয়ে দেবো। আমার নামটা বাদ দিয়ে দেওয়া হলো। 4 তারিখ আপলোড হলো, অফিসিয়াল ডিক্লারেশন হলো 4 তারিখ। 5 তারিখেই তার সুযোগ্য কন্যা ক্যালকাটা ব্রাঞ্চে মিটিং করলেন, নিয়ে বললেন যেহেতু রেজিস্ট্রার থেকে বাদ দেওয়া হয়েছে আমরাও তাকে বাদ দিচ্ছি। জানিয়ে দিই, আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চের সংবিধান বলছে যদি আপনাকে এমার্জেন্সি মিটিংও করতে হয় তাহলে ন্যূনতম 2 দিনের নোটিশ লাগে। তাহলে 5 তারিখ 4 তারিখ বিকেলবেলা যদি এই নোটিশটা অফিসিয়ালি আপলোডেড হয়, তাহলে তার মিনিমাম 2 দিন হচ্ছে 6 তারিখ। 6 তারিখ হচ্ছে রবিবার। কিন্তু সেটাও মানা হলো না। অনৈতিকভাবে গায়ের জোরে তার পরের দিন 24 ঘন্টা পেরোনোর আগে মিটিং করে উদ্দেশ্য একটাই, ডক্টর শান্তনু সেনকে যেন তেন প্রকারণে সরাতে হবে। ये डर हमको अच्छा लग रहा है। আমার একজনকে সরানোর জন্য এরা যেভাবে জোটবদ্ধ হয়ে কাজ করছে, কিন্তু আলটিমেটলি পেরে উঠছে না। যত পেরে উঠছে না তত এরা অন্যায় এবং অনৈতিক কাজ করছে। তবে ক্যালকাটা ব্রাঞ্চের সম্পাদিকার উদ্দেশ্যে বলবো, মাত্র কিছুদিন আইএমএ করছেন, নিয়মকানুন তো জানেন না। আমি আশা করেছিলাম তার বাবা একটা সর্বভারতীয় সভাপতি, মেয়ে না জানলেও বাবা হয়তো শিখিয়ে দেবেন। কিন্তু আমি দেখে খুব অবাক হলাম, বাবাও শিখিয়ে দেননি বা শেখাতে পারেননি। আমি আশা করব সময়ের সাথে সাথে তিনি নিয়মকানুনগুলো শিখে যাবেন। বলছি, হঠাৎ এই প্রতিহিংসা পরায়ণ কেন আপনার প্রতি সুদীপ্ত রায়? সেটা তো তিনিই বলতে পারবেন। যদি কারোর, দেখুন, হিংসার তো ওষুধ হয় না।
তিনি যদি ভেবে থাকেন তিনি একাই আইএমএর সর্বভারতীয় সভাপতি থাকবেন, আমি কেন আইএমএর সর্বভারতীয় সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছি সেটা যদি কারণ হিংসার কারণ হয়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আশীর্বাদ ধন্য হয়ে আমি কেন রাজ্যসভার সাংসদ হয়েছি সেটা যদি কারণ হিংসার কারণ হয়, আমি কেন দলের মুখপাত্র হয়ে দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি সেটা যদি কারণ হিংসার কারণ হয়, বা আমি যদি কারোর কিছু জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে ফেলে থাকি বা ধরে ফেলে থাকি সেটা যদি কারোর হিংসার কারণ হয়, তবে আমি একটা কথা বলবো, আজকের এই রায়ের পরে আমি যদি অন্তত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট হতাম, তাহলে আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে মুখ লুকিয়ে আমি বাড়িতে চলে যেতাম। অবশ্য এটাও ঠিক, আমার যদি সেরকম একটা নার্সিংহোম থাকতো তাহলে আমি অবশ্য সেই নার্সিংহোমের মতো সেখানে পেশেন্টকে ভর্তি রেখে স্বাস্থ্যসাথী দিয়ে ভর্তি করে তারপর জোর করে চাপ দিয়ে সেখানে আর্থিক নিষ্পেষণ অন্তত আমি করতাম না। বা আমার যদি সেই নার্সিংহোম থাকতো অন্তত এটুকু বলতে পারি, আমার নার্সিংহোমে ওই 16-18 ঘন্টা ইডি সিবিআই রেড হতো না। বা আমার কোনো নার্সিংহোম থাকলে আমি এটুকু বলতে পারি, কোনো সরকারি হাসপাতালের কোনো একটা পদে থাকার ফলে সরকারি হাসপাতালের ম্যান পাওয়ারকে বা সরকারি হাসপাতালের জিনিসপত্রকে নিয়ে আমি আমার নার্সিংহোমে ব্যবহার করতাম না, এটুকু অন্তত বলতে পারি। বাংলার কিছু আছে কিনা জানি না। আছে। আরজি করার সময় দেখা গেছে আপনি আরজি করে গঠন পাঠন সেখানকার বিভিন্ন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন একটা ঘটনাকে কেন্দ্র করে। একই রকম ঘটনা না হলে কসবলা কলেজে একটা ঘটনা ঘটেছে, এটাই কিভাবে দেখছেন? আমি এই নিয়ে একটি কথাও বলবো না, আমি অফিসিয়ালি এটা নিয়ে বলার এন্টাইটেল নই। আমার সাথে মেডিকেল কাউন্সিল অবিচার করেছে, আমি কোর্টে রায় পেয়েছি, আমি সেই নিয়ে আপনারা প্রশ্ন করলেন আমি বলবো। আমি যেটা নিয়ে এন্টাইটেল নই আমি সেটা নিয়ে একদম কিছু বলবো। আরে কানা ঘুষে চলছে, আপনি কি বিজেপি যোগ দিতে পারেন? আপনি তো এটাও বলতে পারেন আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কফি খেয়েছি গতকাল। আমি যে দলটা করার জন্য মার খেয়েছি, যে দলটা করার জন্য আমার পরিবার আক্রান্ত হয়েছে, যে দলটাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি, এবং যে দল আমাকে এত সম্মান দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দুবার কাউন্সিলর করেছেন, রাজ্যসভার সাংসদ করেছেন, দলের মুখপাত্র করেছেন, আমার স্ত্রী এখন কাউন্সিলর, আমি অতটা বেঈমান নই যে আমি সেই দলের সাথে বিশ্বাসঘাতকতা করব। আমি তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক ছিলাম, অনুগত সৈনিক আছি প্রথম দিন থেকে, এবং আগামী দিনেও তৃণমূল কংগ্রেসেরই অনুগত সৈনিক হিসাবে কাজ করে যাব। দল কার্যত আপনাকে সাসপেন্ড করলো এবং এখনো পর্যন্ত সেই সাসপেনশন বহাল রয়েছে। সেটা দলের সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় যখন রাজ্যসভার সাংসদ করেছেন আমি সেটা মেনে নেবো, আর তিনি কোনো কারণে আমাকে সাসপেন্ড করেছেন আমি সেটা মেনে নেবো না, এটা তো হতে পারে না। তার যা সিদ্ধান্ত, তিনি সাসপেন্ড করেছেন, আমি সাসপেন্ডেড হয়ে আছি, কিন্তু এই অবস্থাতেও আমি একটা কোনো রাজনৈতিক কাজ করলেও সেটা আমার দলের জন্যই করছি। আগামী দিনে তিনি আমার জন্য যা সিদ্ধান্ত নেবেন, আমি আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার সেনাপতি অভিষেক ব্যানার্জি আমার জন্য যা সিদ্ধান্ত নেবে, যেখানে যেভাবে দলের কাজে লাগাবে, আমি সেই সিদ্ধান্ত সবসময় মেনে চলতে তৈরি। 21শে জুলাইয়ের আগে শান্তনু সেনকে কি ডক্টরস ক্যাম্প করতে দেখা যাবে? আমি তো আবার বলছি, আমি আমার দলের অনুগত সৈনিক। 21শে জুলাই তো আজকে নয়, দীর্ঘদিন ধরে 21শে জুলাইয়ের সাথে একটা ইমোশনালি আমরা জড়িত। সাংগঠনিক কাজকর্ম থেকে শুরু করে 21শে জুলাইয়ের 4-5 দিন আগে থেকে যখন বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন কর্মীরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসে, আমরা দীর্ঘদিন ধরে সেটা করে এসেছি। আমার দল আমাকে যেভাবে বলবেন, আমি যদি আমাকে দায়িত্ব দেন আমি দল নিয়ে 100% করব। পুরোটা দলের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত শিরোধার্য।